আফ্রিকার জঙ্গলের একটি অ্যানিম্যাল কিংডম, যেখানে রাজা ছিল মুফাসা। কিন্তু সে নিজের আপন ভাইয়ের ষড়যন্ত্রের শিকার হয়। তার ভাই তাকে পাহাড় থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। তারপর সেই রাজ্যের অবস্থা কি হয় সেটা নিয়েই আজকের গল্প। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিনেস্ক্রাইব বাংলা। আজকে যে সিনেমাটি এক্সপ্লেন করব সেটির নাম হচ্ছে দ্য লায়ন কিং। গল্পের শুরুতেই আমরা একটি পশু পাখির রাজ্য দেখতে পাই, যেখানে সকলে মিলে খুব সুখী শান্তিতে বসবাস করছিল। এই রাজ্যে রাজা ছিল মুফাসা, যাকে এ রাজ্যের সকল পশু পাখিরা অনেক সম্মান করত। রাজা মুফাসা এবং রানী সারাবির কোল জুড়ে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় সিম্বা। রাজ্যের দূর দূরান্ত থেকে সকল পশু পাখি আসে রাজকুমারকে দেখার জন্য, কারণ ভবিষ্যতে সিম্বাই হবে এ রাজ্যের রাজা। এই বানরটি হচ্ছে এই রাজ্যের একজন জ্ঞানী প্রাণী, যার নাম রফিকি। রাফিকি সিম্বাকে দু হাতে তুলে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। এই উৎসবে সকল পশু পাখি উপস্থিত থাকলেও শুধু একজন অনুপস্থিত ছিল, তিনি হচ্ছে মুফাসার ভাই স্কার। এই পাখিটি হচ্ছে এই রাজ্যের রাজদূত, যার নাম ছিল জাজু। জাজু গিয়ে স্কারকে জিজ্ঞেস করে সে ওই অনুষ্ঠানে কেন যায়নি। স্কার তখন বলে স্কার কাউকে জবাবদিহিতা করে না। এই বলে সে জাজুর উপর হামলা করে। তখনই সেখানে মুফাসা চলে আসে। মুফাসা বলে, তুমি আজকের অনুষ্ঠানে কেন যাওনি? স্কার তখন বলে, আমি ভুলে গিয়েছিলাম। মুফাসা বলে, তুমি আমার হুকুম অমান্য করতে পারো না। তাছাড়া এরপরে আমার ছেলে সিম্বা হবে এই রাজ্যের রাজা, তখন তোমার তাকে মেনে চলতে হবে। তো রাজা চিরজীবী হোক। এই কথাটা বলে স্কার সেখান থেকে চলে যায়। মুফাসা বলে, আমি যে ওকে নিয়ে কি করব? জাজু তখন বলে, ওকে তো রাজ্য থেকে আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। মুফাসা বলে, ও আমার ভাই, আর এখানে ওর ঘর। আমি যতদিন রাজা থাকবো ও এখানেই থাকবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতে না হতেই সিম্বা তার বাবাকে ডাকাডাকি করতে শুরু করে। বলে, ও বাবা, ওঠো না, দেখো সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবে? তুমি তো আমাকে বলেছিলে আজকে রাজ্য ঘুরিয়ে দেখাবে। ও বাবা, ওঠো। এরপর মুফাসা ঘুম থেকে উঠে তার ছেলেকে একটি পাহাড়ের উপর নিয়ে যায় আর বলে, ওই দূর দূরান্ত পর্যন্ত যা দেখতে পাচ্ছ সব আমাদের। একদিন তুমি এই রাজ্যের রাজা হবে। আমি যখন থাকবো না তখন তুমি এই রাজ্যকে শাসন করবে। সিম্বা বলে, বাবা, তখন সবকিছু আমার হবে? মুফাসা বলে, না, আসলে কোনো কিছুই আমাদের কারোরই না। আমরা শুধু সবকিছুর দেখাশোনা করি, আর এটা হচ্ছে অনেক বড় একটা দায়িত্ব। সিম্বা তার বাবাকে জিজ্ঞেস করে, আমি কি এই রাজ্যের সব জায়গায় যেতে পারবো? ওই যে গাছ, ঝর্ণা, পাহাড় এবং ওই যে পাহাড়ের পেছনের কালো ছায়া? মুফাসা বলে, তুমি সব জায়গায় যেতে পারবে, কিন্তু ওই যে পাহাড়ের পেছনের কালো ছায়া, ওখানে তুমি কখনোই যাবে না। এরপর তারা বাবা ছেলে মিলে হাঁটতে হাঁটতে অনেক গল্প করে। মুফাসা বলে, আমরা সকল পশু পাখি এখানে মিলেমিশে থাকি। রাজা হবার পর তোমাকে এগুলো মেনে চলতে হবে। তারা এরকম আরো অনেক গল্প করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে জাজু চলে আসে। সে সারা রাজ্যের খবর মুফাসাকে বলতে থাকে। তখন মুফাসা বলে, চলো আমরা জাজুর সাথে একটু মজা নেই। তারপর সিম্বা লাফ দিয়ে জাজুর উপর আক্রমণ করে। জাজু তখন ভয় পেয়ে যায়। পরে বাপ বেটা মিলে অনেক খুনসুটি করতে থাকে। তার কিছুক্ষণ পর আবার জাজু এসে জানায় যে হায়নার দল আমাদের রাজ্যে আক্রমণ করেছে। মুফাসা তখন জাজুকে বলে, সিম্বাকে নিয়ে বাসায় ফিরে যাও, আমি এদিকটা দেখছি। সিম্বা বলে, বাবা, আমিও যাব তোমার সাথে। মুফাসা বলে, না বাবা, ছোটদের ওখানে যেতে নেই। সিম্বা তখন একা একা বলতে থাকে, আমি ছোট নই বাবা। জাজু সিম্বাকে বাসায় নিয়ে যায়। সেখানে আরো অনেক বাচ্চারা ছিল। তাদের কাছে গিয়ে সিম্বাকে খেলা করতে বলে। সিম্বা তখন একটি পোকার পিছু করতে করতে পাহাড়ের এক কোণায় চলে যায়। সেখানে গিয়ে সে তার চাচু স্কারকে দেখতে পায়। স্কার তখন বলে, শিকার করা ছোটদের কাজ নয়, বাসায় ফিরে যাও। সিম্বা বলে, না চাচু, আমি একদমই ছোট না, আমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। বাবা আমাকে পুরো রাজ্য ঘুরিয়ে দেখিয়েছে। সিম্বা মজা করে বলে, একবার ভাবো তো চাচু, আমি এই রাজ্যের রাজা হলে তোমাকেও আমার কথা শুনে চলতে হবে। স্কার তখন জিজ্ঞেস করে, তোমার বাবা কি তোমাকে সম্পূর্ণ রাজ্য ঘুরিয়ে দেখিয়েছে? সে তো তোমাকে পাহাড়ের পেছনের কালো ছায়া ঘুরিয়ে দেখায়নি, দেখিয়েছে কি? সিম্বা বলে, না, বাবা আমাকে ওখানে যেতে বারণ করেছে। স্কার বলে, তোমার বাবা ঠিকই করেছে, কারণ ওখানে হাতিদের কবরস্থান, বাচ্চাদের যাওয়ার জায়গা না। ওখানে সব বড়রা যেতে পারে, ওটা বাচ্চাদের জায়গা না। এগুলো বলে স্কার সিম্বাকে উস্কে দিচ্ছিল ওখানে যাওয়ার জন্য। স্কারের কথায় সিম্বার মনে ওখানে যাওয়ার জন্য একটা জিদ চেপে বসে। এরপরে সিম্বা ওখান থেকে গিয়ে তার বান্ধবী নালাকে বলে, চলো আমার সাথে।
ওই যে ঝর্ণার ওখানে যাব। সিম্বার মা বলে শুধু ওই ঝর্ণা পর্যন্তই যাবে, আর কোথাও না, তোমাদের সাথে জাজুও যাবে। তারপরে তারা এগোতে থাকে। নালা জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কোথায় যাচ্ছি আমরা? সিম্বা বলে, এভাবে কেন জিজ্ঞেস করছো? নালা বলে, ঝর্ণার কাছে তো তুমি যাবে না, তুমি তো পানি পছন্দ করো না, তাহলে কোথায় যাবে সত্যি করে বলো তো আমাকে। এরপরে সিম্বা বলে, নালা আমি একটি জায়গার কথা শুনেছি, হাতিদের কবরস্থান। নালা বলে, কত দূরে সেই জায়গা? সিম্বা বলে, বেশি দূরে না, ওই যে পাহাড়ের আড়ালে কালো ছায়া, ওখানে। ভয় পেও না নালা, সবাই ওখানে যায়। নালা বলে, অত দূরে আমি কখনোই যাইনি। সিম্বা বলে, ভয় পেও না, আমার বাবা আমাকে আজকে সকালেই পুরো রাজ্য ঘুরিয়ে দেখিয়েছে। তখন তাদের সামনে জাজু চলে আসে এবং বলে, ভবিষ্যৎ রাজা রানী তোমরা কোথায় যাচ্ছ? তখন তারা লজ্জা পেয়ে বলে, আমরা বিয়ে করব না, আমরা তো শুধুমাত্র ভালো বন্ধু। জাজু তাদের সাথে থাকলে তারা ওই পাহাড়ের ওখানে যেতে পারবে না। তাই তারা জাজুর চোখ ফাঁকি দেওয়ার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। তারা ছুটোছুটি করতে করতে অন্যান্য পশু পাখির মধ্যে ঢুকে যায়, যাতে জাজু তাদেরকে খুঁজে না পায়। এভাবে তারা আস্তে আস্তে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেই জায়গাটি খুবই অদ্ভুত। এরপর সিম্বা বলে, আমরা পৌঁছে গেছি সেই জায়গায়, এই তো হাতিদের কবরস্থান। এর মানে হচ্ছে এখন আর আমাদের কেউ বাচ্চা বলতে পারবে না। সিম্বা একটু একটু করে সামনের দিকে এগোতে থাকে, তার পেছনে পেছনে নালাও যেতে থাকে। নালা বলে, চলো সিম্বা আমরা বাড়ি ফিরে যাই, আমাদের বিপদ হতে পারে। সিম্বা নালার কথা হেসে উড়িয়ে দেয়। কিছুক্ষণ পরেই সেখানে কয়েকটা হায়না চলে আসে। তখন একটা হায়না বলে, অনেকদিন ধরে মাংস খাই না, আজকে রাজপুত্রের মাংস খেতে অনেক মজা হবে। সিম্বা বলে, তুমি আমাকে স্পর্শও করতে পারবে না, কারণ আমি ভবিষ্যৎ রাজা। তারপরে হায়নাটি তাদের উপর আক্রমণ করতে যায়। তখনই সেখানে জাজু চলে আসে। জাজু বলে, তোমরা রাজা মুফাসার সাথে পাঙ্গা নিও না। হায়নাটি বলে, সিংহ ও হায়নার মধ্যে প্রথম থেকেই অনেক শত্রুতা লেগে আছে, আজকে মুফাসার রক্ত এখানেই খতম হয়ে যাবে। এই বলে হায়নাটি সিম্বার উপর ঝাঁপিয়ে পড়ে। সিম্বা ও নালা যান বাঁচাতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, আর হায়নাগুলো তাদেরকে তাড়া করতে থাকে। এক পর্যায়ে সিম্বা ও নালাকে চারপাশ থেকে হায়নারা ঘিরে ফেলে, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে রাজা মুফাসা চলে আসে। সে হায়নাদের হাত থেকে নিজের ছেলেকে বাঁচিয়ে হায়নাদেরকে বলে, এরপরে যদি আমার ছেলের দিকে আবার চোখ তুলে তাকাও। হায়না বলে, না, কখনোই না, ভুল হয়ে গেছে আমাদের, মাফ করে দেন। হায়নাদের ওয়ার্নিং দিয়ে মুফাসা চলে যায়। সে তখন রাগ করে সিম্বার সাথে কোনো কথা বলে না, কারণ সিম্বাকে বারণ করা সত্ত্বেও সে ওই কালো ছায়ার ওখানে গিয়েছে। মুফাসা জাজুকে বলে, তুমি নালাকে নিয়ে বাসায় ফিরে যাও, সিম্বার সাথে আমার কিছু কথা আছে। জাজু নালাকে নিয়ে চলে যায়। মুফাসা সিম্বাকে ডেকে বলে, তুমি জেনে বুঝে আজকে আমার কথার অবাধ্য হয়েছ, তাছাড়া তুমি নালাকেও বিপদে ফেলেছ। সিম্বা তখন বলে, বাবা আমি তো দেখাতে চেয়েছি আমিও তোমার মতো সাহসী। মুফাসা বলে, সাহসিকতা দেখানোর জিনিস না, যখন দরকার হবে তখন সাহসিকতা দেখাবে। সিম্বা বলে, কিন্তু তুমি তো কাউকেই ভয় পাও না। মুফাসা বলে, আজকে আমি অনেক ভয় পেয়েছি, আমার মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলবো। তারপর সিম্বা তার নিজের ভুল বুঝতে পারে। বাবা ছেলে মিলে কিছুক্ষণ খুনসুটি করার পরে মুফাসা সিম্বাকে বলে, ওই যে তারাগুলো দেখতে পাচ্ছ, ওখানে আমাদের পূর্বপুরুষরা আছে, তারা ওখান থেকে আমাদেরকে দেখছে। তোমার যদি কখনো নিজেকে একা মনে হয় তাহলে মনে করবে তারা তোমার সাথে আছে, তোমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য। এভাবে বাবা ছেলে মিলে অনেক গল্প করতে থাকে। ওদিকে হায়নারা বলতে থাকে, মুফাসা আমাদের থেকে অনেক শক্তিশালী। এরপর তারা তাদের আস্তানায় একটি সিংহকে প্রবেশ করতে দেখে মনে করে মুফাসা এসেছে, কিন্তু ওই সিংহটি ছিল মুফাসার ভাই স্কার। স্কার হায়নাদের বলে, আজকে তোমাদের কাছে দুটি ছোট্ট বাচ্চা পাঠালাম, তোমরা সেই দুটিকে শিকার করতে পারলে না, ওরা জীবিতই ফিরে গেল। তখন হায়নারা বলে, ওদের পরিবর্তে আজকে তোমাকেই খেয়ে ফেলি। স্কার বলে, আমি সারা জীবনের জন্য তোমাদের শিকারের ব্যবস্থা করে দেব, শুধু আজকের জন্য নয়। তখন হায়নারা বলে, রাজা মুফাসার জন্য আমরা ইচ্ছামতো কখনোই শিকার করতে পারবো না। স্কার তখন বলে, রাজা মুফাসাকেই তাহলে আমরা মেরে ফেলি, তারপর আমি রাজা হলে তোমাদের ইচ্ছা মতো শিকার করতে দেব। স্কার রাজা হওয়ার লোভে হায়নাদের সাথে মুফাসাকে মেরে ফেলার পরিকল্পনা করে। পরের দিন সকালবেলা স্কার সিম্বাকে পাহাড়ের কাছে নিয়ে যায়। সিম্বা বলে, আমার বাবা আমার সাথে খুব রাগ করে আছে। তখন স্কার বলে, তোমার বাবাকে খুশি করার মতো একটা উপায় আছে, তোমার বাবাকে একটি উপহার দিয়ে দাও। সিম্বা তখন বলে, সে তো রাজা, আমি তাকে কি উপহার দিতে পারি? স্কার তখন বলে, তোমার গর্জন। তখন স্কার একটি জোরে হুঙ্কার দিলে তার প্রতিধ্বনি শোনা যায়। তখন স্কার বলে, এখানে সব সিংহরাই তাদের হুঙ্কার শিখতে আসে। সিম্বা জিজ্ঞেস করে, আমার বাবাও এসেছিল?
স্কার বলে, হ্যাঁ, তোমার বাবাও তোমার মতো ছোট থাকতে এখানে এসে গর্জন দেওয়ার অনুশীলন করেছিল। তুমিও চেষ্টা করতে থাকো যাতে কেউ তোমাকে আর বাচ্চা বলতে না পারে। তখন সিম্বা একটি ডাক দিলে তার আওয়াজ খুবই আস্তে শোনা যায়। তখন স্কার তাকে বলে, হয়ে যাবে, একটু সময় লাগবে, চেষ্টা করতে থাকো, আমি কিছুক্ষণ পরে আসব। এটা বলে স্কার সেখান থেকে চলে যায়। তখন সিম্বা স্কারকে জিজ্ঞেস করে, বাবা আমার উপর খুশি হয়ে যাবে তাই না? স্কার বলে, হ্যাঁ, এই উপহার সে জীবনেও ভুলবে না। এরপর পাহাড়ের চূড়ায় কিছু হায়নাদের দেখতে পাওয়া যায়। স্কার চলে যাওয়ার পর সিম্বা একা একা হুঙ্কার দেওয়ার প্র্যাকটিস করতে থাকে। কিছুক্ষণ পর পাহাড়ের চূড়া থেকে কিছু বন্য মহিষের দল ছুটে আসতে থাকে। এটা দেখে সিম্বা ভয়ে দৌড়াতে থাকে। ওদিকে স্কার গিয়ে মুফাসাকে বলে, মহিষের দল সিম্বার উপর আক্রমণ করেছে, তাড়াতাড়ি চলো। এরপর মুফাসা দৌড়ে চলে যায়। ওদিকে সিম্বা নিজের জীবন বাঁচানোর জন্য একটি গাছের ডালের উপর উঠে বসে থাকে। মুফাসা এসে সিম্বাকে বাঁচিয়ে একটি সুরক্ষিত জায়গায় রেখে দেয়। তারপর সে পাহাড়ের উপরে উঠতে চেষ্টা করে, কিন্তু সেখানে গিয়ে দেখে স্কার দাঁড়ানো। মুফাসা তাকে বলে, আমাকে সাহায্য করো, কিন্তু স্কার তাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেয়। সিম্বা তার বাবাকে নিচে পড়ে যেতে দেখে জোরে বাবা বলে চিৎকার করে। তারপর কান্না করতে করতে নিচে এসে তার বাবার কাছে যায়। তারপর সে তার বাবাকে ডাকতে থাকে, ও বাবা, তুমি ওঠো। কিন্তু তার বাবা কোনো কথা বলে না। সে সাহায্যের জন্য কিছুক্ষণ চিৎকার করতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। সে নিরুপায় হয়ে তার বাবার কোলে শুয়ে পড়ে। তখনই সেখানে স্কার চলে আসে এবং বলে, তুমি এটা কি করে ফেলেছো? তুমি তোমার নিজের বাবাকে মেরে ফেললে। তোমার বাবার তোমাকে নিয়ে কত আশা ছিল, কত আদর যত্নে তোমাকে লালন পালন করেছে, আর তুমি তাকে এই প্রতিদান দিলে। সিম্বা বলে, আমি বুঝতে পারিনি এমনটা হবে। স্কার বলে, তোমার মা শুনতে পেলে কি মনে করবে? সিম্বা তখন কান্না করতে করতে বলে, এখন আমি কি করব? স্কার বলে, তুমি এই রাজ্য ছেড়ে পালিয়ে যাও, আর কখনোই এখানে ফেরত আসবে না। যাও, পালাও। এটা শুনে সিম্বা দৌড়ে সেখান থেকে চলে যায়। তখন স্কার কিছু হায়নাকে পাঠিয়ে দেয় সিম্বাকে মেরে ফেলার জন্য। সিম্বা তখন নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। দৌড়াতে দৌড়াতে এসে একটি পাহাড়ের কাছে চলে যায় এবং সেখান থেকে পড়ে যায়। হায়নারা মনে করে এত উঁচু পাহাড় থেকে পড়ে ওই বাচ্চাটা নিশ্চয়ই বেঁচে নেই, তার আগে স্কারকে বলে দেবে ওকে খেয়ে ফেলেছে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু সিম্বা একটি গাছের গোড়ায় লুকিয়েছিল। এরপর সে নিজের বাবার হত্যার অপবাদ নিয়ে অনেক দূরে চলে যায়। ওদিকে স্কার সবার সামনে বলে, মুফাসা অনেক ভালো রাজা ছিল, মুফাসার সাথে আমাদের ছোট সিম্বাও চলে গেল, এত কষ্ট সহ্য করার মতো না। এখন বুকে পাথর বেঁধে এই রাজ্য আমাকেই শাসন করতে হবে। মুফাসা এবং সিম্বা কেউই বেঁচে নেই, তো আজ থেকে আমিই তোমাদের সবার রাজা। কিন্তু আমি এত বড় রাজ্য একা কিভাবে সামলাবো? তাই এই হায়নাগুলো আমাকে সাহায্য করবে রাজ্য সামলাতে। তখন অন্য সব প্রাণীরা অবাক হয়ে যায়, কারণ এই হায়নাগুলো রাজ্যের শত্রু ছিল। ওদিকে সিম্বা একা একা অনেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে একটি ফাঁকা জায়গায় শুয়ে পড়ে। সেখানে কিছু শকুনের দল এসে তাকে ঘেরাও করে। তখনই সেখানে দুটো প্রাণী চলে আসে। তখন শকুনগুলো তাদের দেখে উড়ে চলে যায়। তারা শকুনের হাত থেকে সিম্বাকে বাঁচিয়ে নেয়। সিম্বাকে দেখে তারা দুজন বলে, আরে এ তো সিংহ, একে যদি আমরা লালন পালন করি তাহলে বড় হয়ে এ আমাদের টিমেই থাকবে, আর ও যদি আমাদের টিমে থাকে তাহলে পুরোই জমে যাবে। তখন সিম্বার ঘুম ভেঙে যায় এবং সে জিজ্ঞেস করে, তোমরা কারা? তখন তারা বলে, আমরা তোমার জান বাঁচিয়েছি, শকুনের দল তো তোমায় প্রায় খেয়েই ফেলেছিল। তখন সিম্বা মন খারাপ করে বলে, তাতে কি আসে যায়। এই প্রাণী দুটির মধ্যে ছোট প্রাণীটির নাম টিমন এবং বড় প্রাণীটির নাম ছিল পুম্বা। টিমন সিম্বাকে বলে, এই ছোট, খুব ছোটখাটো ভাবে তোমার জীবনের স্টোরি বলো। সিম্বা বলে, আমার জীবনে অনেক বড় ভুল হয়ে গেছে, সেই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। সিম্বার মন খারাপ দেখে টিমন ও পুম্বা হাকুনা মাটাটা গান গেয়ে সিম্বার মন ভালো করে দেয়। এরপরে টিমন ও পুম্বা সিম্বাকে নিয়ে তাদের রাজ্যে যায়। এই রাজ্যটাও ছিল অসম্ভব সুন্দর। এখানের এক প্রাণী অন্য প্রাণীকে শিকার করত না, তারা পোকামাকড় খেয়ে বেঁচে থাকতো। তাদের সাথে সিম্বাও পোকামাকড় খেয়ে থাকে। এভাবে সিম্বা এই জঙ্গলে থেকে বড় হয়। ওদিকে রাজা মুফাসা মরে যাওয়ার পরে রাজ্যের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। স্কার হায়নাদেরকে নিয়ে পুরো রাজ্যটা ওলটপালট করে দিয়েছে। হায়নারা যখন যেখানে যাকে পাচ্ছে তাকেই শিকার করে খেয়ে ফেলছে। নালাও অনেক বড় হয়ে গেছে। সে বলে, আমাদের কিছু করা উচিত, আমাদের লড়াই করা উচিত। রানী সারাবি বলে, এখন এখানে রাজা হচ্ছে স্কার। তখন নালা বলে, আপনিও এখানে রানী। রানী সারাবি বলে, ধৈর্য ধরো নালা, আমাদেরও সময় আসবে, আমাদের সবাইকে একসাথে থেকে লড়াই করতে হবে।
এরপর রানী সারাবিকে স্কার ডেকে পাঠায়। স্কার শিকার করে আনা পশু খাচ্ছিল। সারাবি সেখানে গেলে স্কার বলে, আসো সারাবি, আমার পাশে বসো, এখানে শুধু খাবার আর খাবার। রানী সারাবি বলে, শিকার করা একটু বেশি হয়ে যাচ্ছে না? স্কার বলে, এখানে আমাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই, শিকার করা তো আমার কাছে এখন ছেলে খেলা। তারপর সে রানী সারাবিকে বলে, তুমি এখন আমার রানী হয়ে যাও সারাবি। সারাবি বলে, তুমি আমার রাজা হওয়ার যোগ্য না। স্কার রেগে গিয়ে বলে, ঠিক আছে, আগে শিকার করা প্রাণী আমি খাওয়ার পর তোমরা খেতে, এখন থেকে আমি খাওয়ার পরে হায়নারা খাবে, তারপর অবশিষ্টটুকু তোমরা খাবে। এই বলে স্কার সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সবাই ঘুমাচ্ছিল। তখন নালা সবার চোখ ফাঁকি দিয়ে একা একা বাইরে বের হওয়ার চেষ্টা করে। তখন জাজু এসে বলে, কি করছো তুমি? একা একা কোথায় যাচ্ছ? চুপচাপ বাসায় গিয়ে ঘুমাও। নালা বলে, চলে যাও জাজু, আমি কারো কাছে সাহায্য চাওয়ার জন্য যাচ্ছি, আমি এভাবে চুপ করে বসে থাকতে পারি না। এই বলে নালা যখন বাইরের দিকে রওনা হয় তখনই সেখানে স্কারের হাতে ধরা পড়ে যাচ্ছিল। তারপর সেখানে জাজু এসে স্কারকে ভুলিয়ে ভালিয়ে রাখে। সেই ফাঁকে নালা সবার চোখ ফাঁকি দিয়ে ওই রাজ্য থেকে বেরিয়ে যায়। ওদিকে নতুন রাজ্যে সিম্বার দিন ভালোই কাটতেছিল। সে একটি প্রজাপতির সাথে খেলা করছিল। তারপর সেখানে টিমন ও পুম্বা চলে আসে। তারা সবাই মিলে পোকামাকড় খাওয়ার ব্যবস্থা করে এবং সবাই একসাথে হই হুল্লোড় করে খাবারগুলো খেয়ে নেয়। রাত্রিবেলা সিম্বা টিমন ও পুম্বার সাথে শুয়ে শুয়ে আকাশের তারা দেখছিল। তখন তার বাবার কথা মনে পড়ে যায়। তখন তার শরীর থেকে একগুচ্ছ পশম পড়ে যায়। পশমটি উড়ে গিয়ে পানিতে পড়ে। তারপর সকালবেলা একটা পাখি এসে সেই পশমটিকে তুলে নিয়ে তার বাসা বানানোর কাজে লাগায়। কিন্তু পশমগুলো শুকিয়ে যাওয়ার পরে পাখির বাসা থেকে উড়ে একটি গাছের পাতার উপর পড়ে। একটি জিরাফ তখন গাছের পাতার সাথে পশমগুলো খেয়ে ফেলে। পরবর্তীতে পশমটি গোবরের সাথে লেগে থাকে। একটি পোকা গোবর নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সেটা ভেঙে গেলে সেখান থেকে পশম টুকরো আলাদা হয়ে যায়। তারপর সেই পশমগুলো সেখান থেকে উড়ে অন্য একটি জায়গায় চলে যায়। সেখানে একদল পিঁপড়া পশমগুলো নিয়ে চলে যাচ্ছিল। পিঁপড়িগুলো যেখান দিয়ে যাচ্ছিল সেখানে রফিক বসা ছিল। সে পশমগুলো হাতে নিয়ে বুঝতে পারে এটা সিম্বার পশম। সিম্বা এখনো বেঁচে আছে। টিমন ও বুম্বাদের রাজ্যে সবাই ভালোই হেসে খেলে দিন কাটাচ্ছিল। হঠাৎ করে সেখানে একটি সিংহী হামলা করে। টিমন ও পুম্বা প্রাণপণে সিংহীর হাত থেকে বাঁচতে দৌড়াতে থাকে। এরপর সেখানে সিম্বা চলে আসে। সিম্বা ওই সিংহীটির সাথে ফাইট করতে থাকে। ফাইট করতে করতে সিম্বা এক পর্যায়ে বুঝতে পারে এই সিংহীটি আসলে নালা। তারপর নালাও সিম্বাকে চিনতে পারে। নালা বলে, আমি তো মনে করেছিলাম তুমি বেঁচে নেই। নালা খুব খুশি হয়ে যায়। তারা দুজন মিলে অনেক খুনসুটি করতে থাকে। সিম্বা নালাকে বলে, এই জায়গাটা অনেক সুন্দর, এখানে তুমি যা চাইবে সব পাওয়া যাবে। নালা বলে, আমাদের ফিরে যেতে হবে। স্কার হায়নাদের সাথে নিয়ে আমাদের রাজ্য ছাড়খাড় করে দিয়েছে, তোমাকে ফিরে যেতে হবে, তুমি আমাদের রাজা। সিম্বা বলে, এখন এটাই আমার ঘর, তুমিও এখানে থেকে যাও, তোমার ভালো লাগবে। নালা বলে, তুমি ফিরে চলো সিম্বা, আমাদের সবার তোমাকে প্রয়োজন। কিন্তু সিম্বা কোনোভাবেই যেতে রাজি হয় না। সে বলে, এখন এটাই আমার ঘর, আমি আর কোথাও যাব না, আমি কারোর জন্য কিছু করতেও পারবো না। নালা বলে, আমি আগে যে সিম্বাকে চিনতাম তুমি আসলে সে নও। আমি এখানে এসেছিলাম সাহায্য চাওয়ার জন্য, কিন্তু আমারই ভুল হয়ে গেছে। এটা বলে নালা চলে যায়। রাতের বেলা বনের মধ্য দিয়ে সিম্বা একা একা হাঁটতে থাকে। তখন তার রফিকির সাথে দেখা হয়। রফিকি বলে, আমি তোমার বাবা মুফাসাকে চিনি। সিম্বা তখন বলে, হ্যাঁ, সে তো বহুত বছর আগেই মারা গেছে। রফিকি বলে, না, তোমার বাবা বেঁচে আছে, আমার সাথে আসো, তোমার বাবার সাথে দেখা করাবো। এরপর রফিকি সিম্বাকে নিয়ে একটি জলাশয়ের কাছে যায়। পানির উপর সিম্বার ছবি ভেসে উঠলে রফিকি তাকে বলে, এই যে দেখো তোমার বাবা, সে তোমার মধ্যে এখনো বেঁচে আছে। তারপরে সিম্বা আকাশের দিকে তাকায়। মেঘের মধ্য থেকে যেন তার বাবা তাকে বলছে, ফিরে যাও সিম্বা, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, তুমিই হচ্ছ আসল রাজা, আমার বেঁচে থাকা অবস্থায় আমার গর্বের কারণ ছিলে তুমি। তখন সিম্বা তার নিজের মধ্যে আগে সেই সিম্বাকে ফিরে পায়। এরপর সে বিশাল জোরে গর্জন দিয়ে নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে তার নালার সাথে দেখা হয়। দুজন মিলে অনেক পথ পাড়ি দিয়ে পাহাড়ের সেই উঁচু জায়গাটায় ওঠে। চারদিকে তাকিয়ে দেখে কোনো কিছুই আর আগের মতো নেই, কেমন যেন মলিন হয়ে গিয়েছে। যেখানে সেখানে পশু পাখির কঙ্কাল পড়ে রয়েছে। তখন সেখানে জাজু চলে আসে এবং সিম্বাকে স্বাগতম জানায়। কিছুক্ষণ পর সেখানে টিমন ও পুম্বাও চলে আসে। সিম্বা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো?
তারা বলে তুমি আমাদের বন্ধু, তাই তোমার সাথে আমরাও লড়াই করব। তারপর সিম্বা সবাইকে বলে চলো তাহলে আমার সাথে। ওদিকে স্কার সিম্বার মা সারাবিকে আবারও বিয়ে করার জন্য জোরাজুরি করতে থাকে, বলে কেন তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না। সারাবি বলে তুমি রাজা মুফাসার পায়ের ধুলির সমানও না। তখন স্কার রেগেমেগে সারাবির উপর হামলা করে, তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। তখনই সেখানে সিম্বা এসে একটি হুঙ্কার দেয়। স্কার প্রথমে অবাক হয়ে বলে মুফাসা, এটা কিভাবে সম্ভব? সিম্বা তখন বলে সরে যাও আমার মায়ের কাছ থেকে। তখন স্কার বুঝতে পারে সিম্বা আসলে বেঁচে আছে। সিম্বাকে দেখে তার মা অনেক বেশি খুশি হয়। নালা বলে স্কার তোমার রাজত্বের দিন শেষ হয়ে গেছে, আমাদের আসল রাজা ফিরে এসেছে। তখন অন্য সব সিংহরা তার সাথে হুঙ্কার দিয়ে একমত হয়। স্কার তখন বলে যাই হোক সিম্বা, তুমি জীবিত আছো দেখে ভালো লাগলো। তুমি কি জানিয়েছো তোমার বাবার মৃত্যুর জন্য কে দায়ী? তখন সিম্বা বলে হ্যাঁ, আমি আমার বাবার মৃত্যুর কারণ। কোনোভাবেই সিম্বার মা সেটা বিশ্বাস করে না, কিন্তু স্কার সিম্বাকে বলে তুমি একজন খুনি, যে নিজের বাবাকে খুন করেছে সে রাজ্য চালাবে কিভাবে? এসব বলতে বলতে স্কার সিম্বাকে পাহাড়ের একদম কিনারায় নিয়ে যায়। সিম্বা পা পিছলে পড়ে গিয়ে ওখানে ঝুলে থাকে। তখনই আকাশে বিদ্যুৎ চমকায় এবং একটি গাছের মধ্যে আগুন লেগে যায়। আস্তে আস্তে সব জায়গায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্কার তখন বলে এই দৃশ্যটা আমার অনেক পরিচিত লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে, তোর বাবা মুফাসাও এভাবে পাহাড়ের উপর ঝুলেছিল, আমি তাকে ফেলে দিয়ে হত্যা করেছিলাম, আর আজকে তোকেও তোর বাবার কাছে পাঠিয়ে দেব। কথা শুনে সিম্বা রেগে যায়, কারণ এতদিন সে তার নিজেকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী মনে করত। এখন সে আসল সত্যটা জেনে যায়। সে তখন স্কারের উপর ঝাঁপিয়ে পড়ে। স্কার সবাইকে বলে দেখো, সে নিজের বাবাকে মেরে ফেলেছে, এখন আমাকেও মেরে ফেলতে চায়। তখন সারাবি বলে স্কার, তুমি নাকি মুফাসার মরে যাওয়ার পর ওইখানে গিয়েছিলে? স্কার বলে হ্যাঁ। সারাবি বলে তাহলে তুমি মুফাসার মরে যাওয়া কিভাবে দেখলে? কথা শুনে সবাই বুঝে যায় যে স্কার মিথ্যা কথা বলছে। এরপরে হায়না ও সিংহদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। স্কার ও সিম্বার মধ্যেও লড়াই হতে থাকে। ওদিকে টিমন ও পুম্বাও হায়নাদের সাথে লড়াই করতে শুরু করে। স্কার বুঝতে পারে তারা সবাই হারতে যাচ্ছে, তাই সে পালাতে থাকে। সিম্বাও তার পিছু পিছু যেতে থাকে। উঁচু একটি জায়গায় গিয়ে স্কার সিম্বাকে বলে আমি মেনে নিলাম, তুমিই আসল রাজা, আমার ভুল হয়ে গেছে, আমাকে একবার সুযোগ দাও, আদেশ করো আমাকে কি করতে হবে। হায়নাগুলো তখন লুকিয়ে লুকিয়ে স্কারের সব কথা শুনতে পায়। তখন সিম্বা তাকে বলে পালিয়ে যাও, আর কখনোই এখানে ফিরে এসো না। কিন্তু স্কার তখনই সুযোগ নিয়ে সিম্বার উপর আবার আক্রমণ করে বসে। তারপর আবার দুজনের মধ্যে লড়াই হতে থাকে। এক পর্যায়ে গিয়ে স্কার পাহাড় থেকে নিচে পড়ে যায়। তখন সেখানে হায়নার দল চলে আসে আর বলে তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। স্কার বলে তোমরা চিন্তা করো না, আমরা আবার একটি সৈন্য দল তৈরি করব। কিন্তু হায়নার স্কারের উপর হামলা করে তাকে টেনে হিঁচড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এরপর সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। রফিকি সিম্বাকে নতুন রাজা হিসেবে ঘোষণা করে। এরপর অনেক অনেক দিন কেটে যায়। রাজ্য আবার আগের মতো সুখে শান্তিতে ভরে ওঠে। কিছুদিনের মধ্যেই নালা ও সিম্বার কোল জুড়ে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। রফিকি তাকে তুলে ধরে সবার সামনে পরিচয় করিয়ে দেয়, আর গল্পটি এখানেই শেষ হয়। বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরো মজার মজার সিনেমার গল্প দেখতে সিনেস্ক্রাইব বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।